পার্টির থেকে পরোক্ষভাবে রিজেক্ট হয়ে পার্থিব শুকনো মুখে বসে আছে বারান্দায়। পার্টি থেকে সাব জানিয়ে দিয়েছে বিয়েটা ভেঙে দেওয়ার জন্য, কিন্তু সে কি বিয়েটা ভেঙে দিবে নাকি দিবে না এটা ভেবেই কুলকিনারা করতে পারছে না। পার্টির কথা শুনে বোঝা গেল বিয়েতে মত নেই, কিন্তু কেন নেই কিংবা পার্থিবের কিছুতেই সমস্যা কিনা সে ব্যাপারেও সাপ কিছু জানালো না। এত ধোঁয়াশা পার্থিব পছন্দ করে না, মনে যা তাই প্রকাশ করা তার স্বভাব। মেয়েটা তার খারাপ লাগেনি, আবার দেখে যে মুগ্ধ হয়ে গেছে তাও না, তবে তার মায়ের পছন্দ হয়েছে, তাই সে নাও করতে পারছে না। পার্থিব বারান্দা থেকে উঠে ঘরে চলে গেল। চিত হয়ে শুয়ে কল্পনা করতে লাগলো বিকালের ঘটনা। দুজনকে কথা বলতে আলাদা রুম দেওয়া হলো। পার্থিব রুমে ঢুকে একবার মেয়েটার দিকে তাকালো, শুকনো মুখ। যখন থেকে দেখছে মেয়েটা শুকনো মুখেই ঘুরছে। কথোপকথন শুরু করার পর মেয়েটি স্বাভাবিকভাবে কথা বলতে লাগলো, তবে কথায় কথায় এক পর্যায়ে মেয়েটি বলে উঠল, এই দেশে কখনো বিয়ে হয় না। এই দেশে বিয়ের নামে চুক্তি হয়, অর্থের বদলে শরীরের চুক্তি। স্বামী স্ত্রীকে অর্থ দেয়, স্ত্রী তার বদলে নিজের শরীর দেয়। বিয়ে মানে তো এই, আর কি। সামনে দাঁড়ানো হবু পাত্রীর মুখে এমন বাক্য শুনে পার্থিব যেন আকাশ থেকে পড়ল। এ কেমন কথা? এমন কোনো কথা সে এই মুহূর্তে আশাই করেনি। তবুও সে স্থির হয়ে দাঁড়ানো, বিপরীতে কোনো প্রত্যুত্তর করার প্রয়োজন মনে করল না। সামনের মেয়েটি আবারও বলতে লাগলো, আমার মা অপরূপ সুন্দরী হওয়া সত্ত্বেও আমার বাবা পরকীয়ায় জড়িয়েছিলেন, আর আপনি বলছেন আমি কালো হওয়া সত্ত্বেও আমাকে পছন্দ করেন, বিয়ে করতে চান? ব্যাপারটা হাস্যকর হয়ে গেল না? পার্থিব বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে রইল তার সামনে থাকা কঠিন ধাঁচের মেয়েটির দিকে। সে নিজে বিয়েতে তেমন আগ্রহ দেখাচ্ছিল না, শুধুমাত্র তার মায়ের কারণে বিয়ের ঝামেলায় জড়ানো। পার্থিব নিজেকে সামলে প্রশ্ন করল, আপনি এতটা রেগে যাচ্ছেন কেন? আপনার কি আমাকে পছন্দ হয়নি? আমার পছন্দের কথা বহু দূরে। আগে আপনি বলুন, আপনার কি আমাকে পছন্দ হয়েছে? এই রকম আমার মতো জঘন্য কালো খাটো মেয়েকে আপনার পছন্দ হয়েছে? পার্থিব কি বলবে ভেবে পেল না। নিজের প্রতি এত অবজ্ঞা কিভাবে? আশ্চর্য হয়ে মনে মনে কথাটা কেবল ভাবল, তবে ঠান্ডা মাথায় উত্তর দিল, দেখুন, মানুষ নিজেকে নিজে সৃষ্টি করে না। তাই যদি হতো তাহলে সবাই নিজেকে শ্রেষ্ঠ হিসেবেই তৈরি করত। আপনার তো তাও হাত পা আছে। পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যাদের হাত পা নেই কিংবা জন্মগতভাবেই অকেজো। অনেকে পৃথিবীর মরণ ব্যাধি রোগ নিয়েও জন্মায়। সেই সব দিক হিসেব করে আপনার নিজেকে অবজ্ঞা না করে শুকরিয়া আদায় করা উচিত। সুস্থ আছেন তো, তাই বললেও বুঝতে পারছেন না। শেষ কথায় সামান্য রাগ শেষ প্রকাশ পেল। শ্রুতির ভাবান্তর হলো না, নিজের মুখের রাগ কণ্ঠে মেশালো, বলল, এমন কথা আমার শোনার প্রয়োজন নেই। এই যে আজ আপনি এই কথা বললেন না, জ্ঞান দিলেন, কিছুদিন পর দেখা যাবে আমাকে বিয়ে করে অন্য মেয়েদের সাথে পরকীয়া করে বেড়াচ্ছেন। হ্যাঁ, চেনা আছে আপনাদের। পার্থিব অবাক হলো। বুঝলো এই মেয়েটি নিজের সাথে সাথে ছেলে মানুষের প্রতি অগাধ ঘৃণা পুষে রেখেছে নিজের মনে, তাই সে যত যাই বলুক শুনবে না। তো আপনি আমাকে বিয়ে করছেন না, তাই তো? শ্রুতি অবগত হওয়ার জন্য প্রশ্ন করল। জীবনে প্রেম করার সুযোগ হয়ে ওঠেনি, তাই পরিবারের উপরই ছেড়ে দিয়েছি সব। যেখানে আপনাকে আমার পরিবার পছন্দ করেছে সেখানে না বলার কোনো উপায় নেই। তার উপর আপনাকে আমার আম্মার অসম্ভব পছন্দ হয়েছে। আমারও আপনাকে দেখে খারাপ মনে হয়নি, পছন্দ হয়েছে বলা যায়। ভালোবাসাটা যদিও হয়নি, তবে আমার বিশ্বাস বিয়ের পর ঠিক ভালোবাসাটাও হয়ে যাবে। আর আপনার কথা মতো যদি বিয়েটা ভেঙেও দেই, এতে আপনার কোনো লাভ নেই। কয়জনকে ভাগাবেন এইভাবে? শেষে দেখবেন ধরে বেঁধে কোনো বুড়োর সাথে বিয়ে দিয়ে দিল। তখন এর চেয়ে বেটার, আপনাকে যেহেতু আমার ভালো লেগেছে তাহলে বিয়েটা আমিই করি। আপনি নিজে বিয়ে ভাঙতে পারলে ভাঙুন, এতে আমি কিছু বলবো না, কিন্তু আমি এখানে কোনো সাহায্য করব না। তো বাসায় গিয়ে ঠান্ডা মাথায় বিয়ের ডেট ঠিক করে আপনাকে জানাবো। সেই পর্যন্ত নিজের যত্ন নেবেন, খেয়াল রাখবেন, না হলে দেখা যাবে বিয়ের দিনে আপনাকে পেতনির মতো লাগছে। হাসছি। শ্রুতি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। পাশাপাশি বসে আছে দুই বোন, বিভা, শ্রুতি। দুজনের পরনে একই শাড়ি, গাঢ় খয়েরি রঙের, ঠিক যেমন ছোট্টবেলায় তারা একই জামা পরত। দুইজন যা করত মিল দেখে করত, সেই কারণে বিয়েটাও হয়তো একই দিনে পড়ল। শ্রুতি এর বুকে ব্যথা হচ্ছে, মনে হচ্ছে সবকিছুর স্বপ্ন। সামনেই কাজে বিয়ে পড়াচ্ছে তার বড় বোনের বিভার। বিয়ে পড়ানোর প্রতিটি কথা বিশ্বের মতো বাজছে শ্রুতির কানে। এত অসহনীয় যন্ত্রণা কেন হচ্ছে? এই তো কাজী বলছে। বলো মা, কবুল। বিভা বলল না, পাথরের ন্যায় বসে রইল। শ্রুতি তার বড় ঘোমটা উঁচু করে বোনের দিকে তাকালো। নিষ্পাপ ক্লান্ত মুখ দেখে নিমিষেই শ্রুতির চোখ আষাঢ়ের ভরা নদীতে রূপান্তরিত হলো। পাশ থেকেই বিভাকে ধাক্কা দিল শাহিনা, বলল,
কি রে ভিভা, কবুল বলিস না কেন? বল মা, কবুল বল। শ্রুতির কোমল চাহনি মুহূর্তেই বদলে গেল। রাগ নিবারণের জন্য চেয়ে রইল অন্যত্র। শাহিনার প্রশ্নে বিভা নড়ে উঠে বলল, হ্যাঁ। যেন অন্য জগৎ থেকে বর্তমানে ফিরল। শাহিনা একই কথা দ্বিতীয়বার বলার পর বিভা পাথরের ন্যায় বলল, কবুল কবুল কবুল। সকলের মুখে যেন প্রশান্তির বাতাস বয়ে গেল। কিন্তু আমিন সাহেব শান্ত হতে পারলেন না, কারণ তার চিন্তা বিভাকে নিয়ে নয়, শ্রুতিকে নিয়ে। সে ঝামেলা না পাকালেই হলো। আমিন সাহেবের মুখ থেকে রীতিমতো ঘাম ছুটে যাচ্ছে। সব পুরুষ লোকেরা রুম থেকে বেরিয়ে গেল। এবার শ্রুতির বিবাহের পালা। বেশ কিছুক্ষণ পরেই কিছু পুরুষ লোক ঢুকলো। আগের ন্যায় বিয়ে পড়িয়ে বলল, বলো মা, কবুল। শ্রুতি কিছু বলল না। আমিন সাহেবের চিন্তা হতে লাগলো, শ্রুতি কি তবে কোনো ঝামেলা করবে? বড়ই অস্থির লাগছে আমিন সাহেবের। তরতর করে ঘাম ঝরছে। এতক্ষণে নিশ্চয়ই তার প্রেশার হাইয়ে উঠে গেছে। শ্রুতি আমিন সাহেবের দিকে রক্তাক্ত চক্ষু নিয়ে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে অন্যদিকে চেয়ে নিজের কণ্ঠের তেজ খানিকটা বাড়িয়ে বলল, কবুল। আমিন সাহেব প্রশান্তির নিঃশ্বাস ফেললেন। পার্থিব, শ্রুতিকে কোলে নাও। ওকে কোলে করে তোমায় তোমার রুমে পৌঁছাতে হবে। কথাটা কর্ণগোচর হতেই চিত্ত কেঁপে উঠল শ্রুতির। ক্রন্দনরত অবস্থাতেই ফুলে ফেঁপে ওঠা চোখ নিয়ে তাকালো পার্থিবের দিকে। পার্থিব শ্রুতি এর পানেই চেয়ে আছে। শ্রুতির কান্না পেল। ভেতর থেকে কান্নারা যেন উতলিয়ে বের হতে চাইল। ছোট থেকে পুরুষ জাতির ওপর তার অজানা এক ভয়। সে কি করবে ভেবে পেল না। রাগ হচ্ছে তার, ভীষণ রাগ হচ্ছে। পর মুহূর্তে নিজেকে শান্ত করল, কারণ সে বুঝেছে তার শ্বশুর বাড়ি হলো একটা বিল্ডিং। তাকে উঠতে হবে 4 তলায়। 4 তলা পর্যন্ত নিশ্চয়ই পার্থিব শ্রুতিকে কোলে তোড়ে তুলবে না। নিশ্চিন্ত হলো শ্রুতি, কিন্তু তাকে অবাক করে পার্থিব সত্যি সত্যি এগিয়ে আসছে। কি করবে এখনো? শ্রুতি একটা টুল জাতীয় কিছুতে বসে আছে। সামনে একটা ছোট টেবিল, যেখানে বরণডালা সহ আছে কিছু সামগ্রী। পার্থিব শ্রুতির সামনে আসতেই শ্রুতি ধাক্কা মেরে পানি ভর্তি কাচের জগ পার্থিবের পায়ে ফেলে দিল। পার্থিব আ শব্দ তুলে দূরে সরে গেল। পার্থিব শ্রুতির সামনেই বসা। পায়ে বেশি কিছু না হলেও কেমন যেন একটা টনটনে ব্যথা করছে। আঙ্গুল কেমন যেন অসার অসার লাগছে। রক্ত জমেছে সম্ভবত। পার্থিবের পায়ের দিকে ভীত দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রুতি। কিছু মানুষজন মিলে তার পায়ে ভরপ ঘষে দিচ্ছে। শ্রুতি আসলে এমন কিছু করতে চায়নি, আবার অন্য কিছুও মাথাতে আসেনি। সুন্দর মতো শাড়ি পরিহিতা একজন মেয়ে এগিয়ে এলো। সন্ধিয়ান কণ্ঠে বলল, শ্রুতি, তুমি পার্থিবের পায়ে ইচ্ছে করেই জগটা ফেলেছো মনে হলো আমার। যথাসম্ভব মাথা নুইয়েছিল শ্রুতি, কিন্তু মেয়েটির প্রশ্নে এমনভাবে তাকালো যেন তার মাথায় হাতুড়ি দিয়ে কেউ বাড়ি দিয়েছে। চোখে ভয় স্পষ্ট। রাগিদাছের হলেও নতুন জায়গায় এমন একটা কাজ করে বিপাকে পড়ে গেছে শ্রুতি। শুধু কোনোভাবে বাঁচতে পারলেই যেন হয়। ভাবি, নতুনভাবে হয়তো বুঝতে পারিনি। ভাবি তো টেবিল থেকে ফোন নিতে চেয়েছিল, আচমকা হাত লেগে জগটা পড়ে গেল, তাই না নতুন ভাবি? শ্রুতি অবাক হয়ে মেয়েটির দিকে তাকালো। মেয়েটি ওকে বাঁচিয়ে দিল কেন? আর কেই বা মেয়েটি? কি মিষ্টি মুখ! শ্রুতি অবাক হয়ে লক্ষ্য করলো মেয়েটির পাশে একই রকম দেখতে আরেকজন মেয়ে। একদম একই রকম, শুধু পার্থক্য একজনের স্বাস্থ্য ভালো, কিন্তু অপরজন কিছুটা রোগা। কি হলো নতুন ভাবি, ঠিক বলেছি না আমি? হ্যাঁ হ্যাঁ, আসলে আমি ফোন নিতে গিয়েছিলাম, কিন্তু হয়েছে ছোট্ট ব্যাপার, কিচ্ছু হবে না বলেই তানহা বেগম শ্রুতি আর মাথায় আদুরে হাত বুলিয়ে দিলেন। এইভাবে হাত বুলানোতে অন্যরকম ভালো লাগা কাজ করলো শ্রুতির, যার অধিকাংশ জুড়ে অনুতাপের বসবাস। অন্যায় কাজের বিনিময়ে আদর পেয়ে খারাপ লাগলো ওর। পার্থিব উঠে দাঁড়ালো। তানহা চিন্তিত হয়ে বললেন, কি রে, তুই আবার উঠে দাঁড়ালি কেন? পায়ের ব্যথা সেরে গেল? হ্যাঁ মা, আমি ঠিক আছি। ঠিক আছে বলেও দেখা গেল ভালো মতো দাঁড়াতে পারছে না। ব্যথিত আঙ্গুলের দিকে হালকা নুয়ে আছে। সেই শাড়ি পরিহিতা মেয়েটি অর্থাৎ পার্থিবের ভাবি বললেন, তুমি কি শ্রুতিকে কোলে তোলার জন্য দাঁড়ালে? তো তুলবো না। শ্রুতিকে কি সারা রাত এখানে বসিয়ে রাখার প্ল্যান আছে নাকি? দেখো মা, তুমি তো বোঝো সারাদিন কত ঝামেলা গেছে। এখন এইসব নিয়মের মানে হয়? শ্রুতির রাগ হচ্ছে। সবার সামনে এমন কেন করছে লোকটা? পায়ে ব্যথা নিয়ে কোলে নেয়ার প্রয়োজন কি? খুব মহান সাজতে ইচ্ছে হচ্ছে নাকি? সাজাচ্ছি আপনার মহান হওয়া। পার্থিব অন্যদের উদ্দেশ্য করে বলল, পায়ে ব্যথা আছে তা ঠিক হয়ে যাবে, কিন্তু না এই দিন আসবে আর না মুহূর্ত। কথা শেষ হয়েছে কি হয়নি তার আগেই হাতে তালির আওয়াজে চারপাশ মুখরিত হয়ে গেল। একজন এগিয়ে এসে পার্থিবের পিঠে থাপ্পড় মেরে গর্বের সহিত বললেন,
সাব্বাস ভাই, সাব্বাস। এই না হলে আমার ভাই। মুস্কি হাসলো পার্থিব। শ্রুতি বুঝতে পারল এই বিয়েতে সবাই অনেক খুশি। তার কারণ কারোর মুখের হাসি যেন সরছেই না। সত্যি সত্যি শ্রুতিকে কোলে নিয়ে হাঁটা ধরল পার্থিব। লিফটের সামনে আসতে পেছন থেকে হট্টগোলের আওয়াজ পাওয়া গেল। সকলে সমস্বরে বলছে, লিফট নো অ্যালাউ, নো অ্যালাউ। কোলে যখন নিয়েছই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। পার্থিব মুস্কি হেসে শ্রুতিকে নিয়ে সারি দিয়ে উঠতে লাগলো। পিছনে আছে তার দলবল। দ্বিতীয় তলায় ওঠার পর শ্রুতি এর মাথায় ভূত চাপল। ভাবল, এখন যদি ওনার হাতে চিমটি কাটি তাহলে আমার চিমটি খেয়ে নিশ্চয়ই আমাকে কোল থেকে নামাবে। মহাপুরুষ, সাধু পুরুষ সাজতে চান? বের করছি আপনার ভালোগিরি। পার্থিবের কাঁধে রাখা হাতটা নামিয়ে আনলো শ্রুতি। পেছনে তাকিয়ে দেখলো সবাই ওদের দিকেই তাকিয়ে আছে। মানে সাবধানে কাজ করতে হবে এইবারও যদি সে আগের বারের মতো কাছে কাজ করে ফেলে তাহলে ঝামেলা হবে। তাই খুব সন্তর্পণে পার্থিবের বাহুতে চিমটি কাটল শ্রুতি। পার্থিবের মাঝে কোনো পরিবর্তন না দেখে অবাক হলো। ফের আরো 2-3টা চিমটি কাটলো। সাধারণ চিমটি নেই, জ্বলে যাওয়া চিমটি। এবার যা পরিবর্তন হলো তা হলো পার্থিবের মুখ আগের থেকেও হাসি হাসি হয়ে গেল। এরই মধ্যে নিজেদের ফ্ল্যাটে এসে পড়েছে পার্থিব শ্রুতি। যেহেতু নিচেই ওদের বরণ করা হয়েছে তাই এখন সে সবের কোনো ঝামেলা নেই। পার্থিব ঢুকে শ্রুতিকে সোফায় বসিয়ে দিল আর কানে কানে ফিসফিসিয়ে বলল, আপনি এখনো অনেক ছোট শ্রুতি, আর আপনার বুদ্ধিগুলাও ছোট ছোট। নিজেও বড় হন আর বুদ্ধিগুলাকেও বড় করুন। শ্রুতি স্তব্ধ রূপে পার্থিবের পানে চেয়ে রইল। এই মুহূর্তে তার কাছে সবচেয়ে অসহ্যকর প্রাণীর নাম হলো পার্থিব। পার্থিব শ্রুতির অপ্রসন্নতা আন্দাজ করে ওর মুখপানে চেয়ে মিষ্টি করে হাসল। ছোট একটা ফ্ল্যাট নিয়ে বিভার শ্বশুর বাড়ি দেখে বিভা বলতে গেল হালকা অবাকই হয়েছিল। কারণ এত বড় লোক ঘরে তার বাবা বিয়ে দিয়েছেন। সে ভেবেছিল ডুপ্লেক্স বাড়ি থাকবে। টাকা দেখেই তো বিয়ে দিয়েছে তার বাবা। কিন্তু সব নিয়ে বেশি মাথা ঘামায়নি বিভা, কারণ এসবের প্রতি তার কোনোই আগ্রহ নেই বলতে গেলে। আরেকটা জিনিস অবাক করেছি বিভাকে, বিভার শ্বশুরবাড়িতে আহামরি মানুষজন নেই। কেবলমাত্র বিভার শাশুড়ি, শ্বশুর আর 2 জন মহিলা। চাচি শাশুড়ি হবে হয়তো। হঠাৎ করে ঘড়ির দিকে নজর গেল বিভার। এ বাবা, রাত 12টা 7 বাজে। 11:30টায় তো হামিমের ওষুধ আছে। ও কোথায়? ওষুধ খাবে না নাকি? আর শ্রুতি বা কোথায়? না জানি শ্রুতি না খেয়ে ঘুমিয়ে পড়লো কেন। আর হামিম নিশ্চয়ই ওষুধ খাওয়ার কথা ভুলে গেছে। এই ওষুধ খাওয়া নিয়ে বড্ড ঝামেলা করে ছেলেটা। মুখটা কুঁচকে বিছানা থেকে নামলো বিভা। হামিমকে ডাকতে হবে। ওকে ডাকার জন্য বাইরে যেতে উদ্যত হতেই মাথায় যেন আকাশ সমান কিছু একটা ভেঙে পড়ল। এই ন্যানো সেকেন্ডে সে কত কিছু কল্পনা করে নিল, অথচ বুঝতেই পারল না সে এখন তার শ্বশুর বাড়ি। বুকটা ভারী হয়ে গেল, ব্যথা করতে লাগলো খুব করে। অসহনীয় এক যন্ত্রণায় ছেয়ে গেল চারপাশ। সে কি করে হামিমকে ডাকতে পারে? সে তো এখন অন্য বাড়িতে। সে কি করে শ্রুতিকে ডাকবে খাওয়ার জন্য? তার ছোট বোন শ্রুতি তো তার শ্বশুর বাড়িতে। শক্তি যেন নিমিষেই ফুরিয়ে গেল। পরে যেতে নিলে ওয়ার্ড্রপ ধরে নিজেকে সামনে নিল বিভা। যাদের ঘিরেই এতদিন বেঁচে ছিল তাদের ছাড়া কিভাবে থাকবে সে? নিচে বসে পড়ল। বুকের ভেতর থেকে কান্নাগুলো দুমড়ে মুচড়ে বেরিয়ে আসতে চাইছে। আজ মায়ের কথা খুব করে মনে পড়ছে বিভার। 8 বছর আগে যখন তার মা সিজার করানোর জন্য অপারেশন থিয়েটারে ঢোকানো হবে, তখন তার মা মাথায় হাত রেখে বলেছিল, আমার বিভা তো লক্ষ্মী, আমার লক্ষ্মী মা। বিভা, মা আমার, বোনকে দেখে রাখিস। আর আল্লাহ না করুক যদি আমি আর না ফিরি, তাহলে আমার পেটে যে আছে তোর আরেক বোন বা ভাই, তাকেও দেখে রাখিস। বড় বোন তো মায়ের মতো, আমি না থাকলে তুই ওদের মা হবি। তোরা আমার লক্ষ্মী মা, আমার 2 জান্নাত। আর হ্যাঁ, কখনো মন খারাপ করে থাকবি না। মায়ের ভালোবাসা, দোয়া তোদের সাথে থাকবে। মায়ের দোয়া কখনো আল্লাহ বিফলে নেয় না। ভালো থাকিস মা আমার। বলেই তাহিরা জড়িয়ে ধরেছিল বিভাকে। সারা মুখে চুমু এঁকে দিয়েছিল। কেন যেন সেদিন মাকে ছাড়তে ইচ্ছে হয়নি বিভার। খুব করে জড়িয়ে ধরে থাকতে মনে চেয়েছে। এরপর তার মা তাকে ছেড়ে শ্রুতিকে জড়িয়ে ধরল। দুজনকে একসাথে জড়িয়ে ধরে থেকে ওদের ছেড়ে অপারেশন থিয়েটারে ঢুকলো। যাওয়ার আগে ওদের দিকে তাকিয়ে হাসলো আর বলল, এটা কি কান্নার সময়? বোকার মতো দুজনে কাঁদছিস কেন? আমি তো তোদের জন্য নতুন ভাই বোন আনতে যাচ্ছি। কাঁদে না মা। সেই যে গেল আর ফিরে এলো না। ডায়াবেটিস আর রক্তের সমস্যা থাকায় চলে গেল চিরনিদ্রায়। এখন কেউ হাজার কাঁদলেও বলে না। কাঁদে না মা,
আমার কষ্ট হবে তো তোরা কাঁদলে। বিভার গলা ব্যথা করতে লাগলো। সে কখনো হাউমাউ করে কিংবা জোরে কাঁদে না, কান্না গিলে নেয়। এতে কিছুটা গলা ব্যথা হয়, হলে হোক। একটা 10 মিনিটে বিভার স্বামী দরজা খুলে ভিতরে ঢুকলো। বিভা শান্ত চোখে মাথা উঁচু করে তাকালো। বিভাকে অবাক করে দিয়ে তার স্বামী বাথরুমে ঢুকে গেল। বিভা বাথরুমের দরজার দিকে নির্নিমেষ চেয়ে রইল। খাটের মাঝখানে নির্জীব প্রাণীর ন্যায় বসে আছে বিভা। তার স্বামীর নাম সম্ভবত মাহাব হবে। বিভা হাফ নিঃশ্বাস ছাড়ল। মায়ের মৃত্যুর পর আবার আজ প্রথম নিজেকে অসহায় লাগছে বিভার। বিদায়বেলাতেও সে কাঁদেনি। শ্রুতির মাথায় হাত বুলিয়ে গাড়িতে উঠিয়ে নিজেও তার শ্বশুর বাড়ির আনা গাড়িতে বসেছিল। বিদায়বেলাতে হামিম কত খুঁজল, কিন্তু রাগ করে ছেলেটা কোথায় বসেছিল কে জানে। সবার তাড়াহুড়ায় দেখাও হলো না। তবে দাদিজান তো আছে, সে নিশ্চয়ই খেয়াল রাখবে। খাটের ফুলের দিকে তাকালো বিভা। আহামরি তেমন কোনোভাবে সাজানো হয়নি, বিছানায় শুধু ফুল রাখা, এতটুকুই। পানি পড়ার শব্দ আসছে, হয়তো গোসল করছে লোকটা। লোকটার সাথে সেভাবে কথা হয়নি। তাছাড়া কথা বলার উপায় কই, তার বাবাই তো রাখেনি। পাছে বিভা উল্টাপাল্টা বলে বিয়ে না ভেঙে দেয়। বিভার যে বিয়েতে মত ছিল না তাও না, আর 5টা মেয়ের মতো সেও স্বপ্ন দেখতো তার বিয়ে হবে, সংসার হবে। কিন্তু সবকিছু সামলে নেওয়ার আগে তাদের বাবা তাদের দুগুণকে বিয়ে দিয়ে দিল। বিভা চেয়েও কিছু করতে পারল না, কারণ এর প্রভাব পড়বে হামিমের উপর। বিভা স্বভাবে ভীষণ শান্ত মেয়ে, শ্রুতির মতো তিরিং বিরিং শ্রেণীর মেয়ে নয়। কিছু একটা শব্দ হতেই শব্দের উৎস খুঁজতে সেদিকটায় তাকালো বিভা। তার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। বিভা খাট থেকে নেমে দাঁড়ালো। বিভার শাশুড়ি হাসিনা বেগম এগিয়ে এলেন, ব্যাকুল কণ্ঠে বলল, বউ, মাহাতির আব্বা আইছে? কথা হইছে তোমার লগে? বিভা শান্ত দৃষ্টি মেলে চেয়ে রইল। তার কিছুই বোধগম্য হলো না। মাহাতিরকে? তবে কি তার স্বামীর নাম মাহাতির? বিভা মিনমিনে কণ্ঠে বলল, মাহাথির? আসলে উনি ওয়াশরুমে গেছেন ফ্রেশ হতে। আচ্ছা, এমনিতে কোনো সমস্যা নাই তো? না না, ঠিক আছে। আচ্ছা, তাইলে থাকো কেমন? বিভা চুপচাপ দাঁড়িয়ে রইল। হাসিনা বেগম প্রশান্তির শ্বাস ফেলে চলে গেলেন। বিভা ঘুরে বাথরুমের দিকে তাকালো। মানুষটা এখনো বের হলো না। কেমন যেন মনের মাঝে অন্যরকম খারাপ একটা অনুভূতি হচ্ছে। এছাড়াও শাশুড়ির কণ্ঠে কেমন অনিশ্চয়তার টান। চিন্তা হতে লাগলো বিভার, নতুন করে খারাপ কিছু হবে না তো? তার অবচেতন মনে কোথাও এই আশা ছিল যে শ্রুতি হামিম বাদেও হয়তো সে নতুন আপনজন পেতে চলেছে। সেই আশা কি পূরণ হবে? হামিমের একটা খোঁজ নেওয়া দরকার। বিভা তড়িঘড়ি করে নিজের ফোন খুঁজতে লাগলো। আকাশের চাঁদটা সুন্দর, অনেক বেশি সুন্দর। সুন্দর তো হবেই, চাঁদটা যে শ্রুতির মা, তাই তো এত সুন্দর। এই কথা তো তাহিরা নিজে বলেছে। শ্রুতিকে একবার তার এক বান্ধবী বলেছিল, শ্রুতি, তোমার গায়ের রং কালো, কিন্তু আমাকে দেখো, আমি কত ফর্সা। তা নিয়ে শ্রুতির সে কি কান্না। না বিভা থামাতে পারে, না আমিন সাহেব থামাতে পারে, আর না তাহিরা থামাতে পারে। অবশেষে তাহিরা শ্রুতিকে কোলে নিয়ে ছাদে উঠে গেল। ছাদে গিয়ে শ্রুতির মুখ উঁচু করে বলল, শ্রুতি, আকাশের কোন জিনিসটা সবচেয়ে সুন্দর আমাকে বলো তো? শ্রুতি চোখ পিটপিট করে বলল, তারা সবচেয়ে সুন্দর। আর ওই তারাটাই হলো শ্রুতি। আমি কি করে তারা হব? তারা তো ফর্সা। আমার শ্রুতিই হচ্ছে আকাশের সবচেয়ে সুন্দর তারা। আমার মেয়ের মতো সুন্দর মেয়ে এই দুনিয়াতে নাই। যারা মানুষ হিসাবে একটু কালো হয়, তাদের মনটা হয় অনেক ফর্সা আর সুন্দর। ঠিক তেমন আকাশের তারা। আসলে মানুষের মনগুলাকে আল্লাহ আকাশে সাজিয়ে রেখেছে আর নাম দিয়েছে তারা। সুন্দর না ব্যাপারটা? তোমার মনও সুন্দর, আপার মনও সুন্দর। তাহলে তোমরা কই? ওই তো তোর আশেপাশে তারাগুলো মধ্যে বিভা আছে, আর আমি হলাম ওই চাঁদটা। মা তো বড়, তাই চাঁদটাও তারাদের চেয়ে বড়। সেদিন শ্রুতি খুব হেসেছিল। খিলখিল করা হাসিতে বিমুগ্ধ হয়েছিল প্রকৃতি। এরপর থেকে প্রতিদিনই আকাশে তারা দেখত শ্রুতি। সবচেয়ে সুন্দর তারাটাকে বিভা বানাতো, আর তার পাশের তারাটা সে নিজে হতো। হামিম আসার পর তাদের তারা রাজ্যে হামিমের আগমন ঘটল, আর আমিন সাহেবের নির্গমন। তারাগুলো অনেক বেশি সুন্দর, আর আকাশের তারাদের থেকেও আমার সামনের তারাটাও তুলনামূলক একটু বেশি সুন্দর। নিজের পাশে কারোর উপস্থিতি টের পেতে আর চোখে দেখল শ্রুতি। তার ধারণাকে সত্যি করে দিয়ে তার পাশে পার্থিবী দাঁড়িয়ে আছে।
বিরক্তিতে মুখ দিয়ে আওয়াজ বের করে জানালা থেকে খাটের সামনে এসে দাঁড়ালো শ্রুতি। পার্থিব শ্রুতির পাশে এসে দাঁড়িয়ে বলল, আপনার সাথে ফ্লার্ট করলাম, কেমন হলো? শ্রুতি উত্তর দিল, আপনার কি মনে হয় না আপনি একটু বেশি বেশি করছেন? কেন করছেন এমন? আপনার স্বামী তাই। পার্থিবের সরল উত্তর। কথাটা কানে পৌঁছতেই ভেতরে ভেতরে কেঁপে উঠল শ্রুতি। ঠিকই তো, এই মানুষটাই তার স্বামী। কিন্তু তবুও পার্থিব তো জানে না শ্রুতির সম্পর্কে। আপনাকে খুব সুন্দর লাগছে, তবে একদম ন্যাচারাল ভাবেই আপনি বেশি সুন্দর, স্নিগ্ধ। এখন মেকআপটা কেমন যেন গলে গলে পড়ছে। কথাটাই শ্রুতির অস্বস্তি হলো। কোনো ছেলের সাথে তেমন মেশার সুযোগ হয়ে ওঠেনি। হঠাৎ এইভাবে কোনো পুরুষের প্রশংসায় অস্বস্তি হওয়াটাই হয়তো যুক্তিগত। পার্থিবের দিকে নিজের পিঠ তাক করে উল্টে ঘুরে বলল, আপনাকে আমার মেকআপ পর্যবেক্ষণ করতে আমি বলিনি। তা হয়তো বলেননি, কিন্তু স্বামী হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? আপনি প্রথম দেখাতেই একটা মেয়ের সাথে এভাবে কিভাবে কথা বলতে পারেন? আশ্চর্যের সাথে রাগ মিশিয়ে প্রশ্ন করল শ্রুতি। প্রথমত আপনি আমার বউ, আর দ্বিতীয়ত এটা আমাদের প্রথম দেখা নয়। এর আগেও আমাদের দেখা এবং কথা দুটোই হয়েছে, যদিও সেটা প্রথমবার ছিল না। শুনে কষ্ট লাগলো যে আমাকে ভুলে গেছেন। শেষ পর্যন্ত কিনা ভুলো মনের বউ পেলাম। কষ্টের অভিনয় করল পার্থিব। শ্রুতির সঙ্গে সঙ্গে পার্থিবের দিকে তাকালো। এই প্রথম তাদের দুজোড়া চক্ষু একে অপরের দিকে স্থির হলো। শ্রুতি নিঃশব্দে ভাবতে লাগলো তার সাথে পার্থিবের কোথায় দেখা হয়েছে। সত্যি কি দেখা হয়েছে, নাকি ছেলেটা মিথ্যে মিথ্যে বলছে? ভেবেই বুড়োদাই কুচকে গেল শ্রুতির। বেশি চিন্তা করবেন না, স্বাস্থ্যের জন্য একদম ভালো নয়। আর আমি চাই না আমার বউ প্রথম রাতেই চিন্তা করতে গিয়ে অসুখ বাঁধিয়ে ফেলুক। আর তাছাড়া আমার যখন আপনার সাথে প্রথম দেখা হয়েছিল তখন আপনি আমায় দেখেননি, কেবল আমিই দেখেছিলাম। তাই আপনি চাইলেও আমায় মনে করতে পারবেন না। মানুষটা বড্ড অদ্ভুত। এই পর্যন্ত শ্রুতি একটা ভালো করে কথাও বলেনি, অথচ সে একটার পর একটা কথাই বলেই চলেছে। আর প্রতিটা কথাই আমার বউ বলে সম্বোধন করছে। পার্থিব কি সত্যি শ্রুতিকে পছন্দ করেছে, নাটকেই নাটক করছে? এসব নাটকই তো। কাউকে পছন্দ করা তো সহজ নাকি? ছেলেদের কাজই তো এই নাটক করা। বউয়ের সামনে নাটক করা, আর বউ না থাকলে অন্য মেয়ের কাছে সুখের খোঁজ করা। এইসবের জলজ্যান্ত উদাহরণ তার পিতা আমিন শিকদার। নিজের বাবার প্রতি ঘৃণায় চোখে পানি চলে এলো শ্রুতির। শ্রুতি উল্টো দিকে ঘুরে আছে বিধায় তার মুখ দেখা যাচ্ছে না। পার্থিব এগিয়ে এলো, মিষ্টি হাসি সমেত বলল, শ্রুতি, আমার মনে হচ্ছে কোনো কারণে আপনি রেগে আছেন। রেগে থাকুন, সমস্যা নেই। রাগটা স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু রেগে থাকলেও চলুন দুজনে একসাথে মিলে নামাজ পড়ে নিই। এতে যদি আপনার মাথার শয়তান মাটিতে নামে। শ্রুতি পার্থিবের দিকে চাইল। রাগ করতেও এখন আলসেমি লাগছে। বোঝাই যায় মানুষটা নিজে খুব ঠান্ডা মাথার। শ্রুতি বিরক্ত হয়ে বলল, নামাজ পড়বেন তো পড়ুন, আমাকে বলার কি আছে? বলেই বাথরুমে চলে গেল। কিছুক্ষণ পরই বেরিয়ে নামাজে দাঁড়ালো। পার্থিবের অবাক হওয়া উচিত কিনা পার্থিব বুঝল না। নামাজ যেহেতু পড়লই, শুরুতে অমন করার মানে কে ছিল? দুজন একসাথে নামাজ পড়ে নিল। নামাজে শ্রুতির একমাত্র দোয়া তার আপা আর ভাই যেন ভালো থাকে, খুশি থাকে। অপরদিকে পার্থিবের দোয়া তাদের বিবাহিত জীবন যেন বরকতময় হয়। রাত অনেক হয়েছে, ঘুমানো উচিত। বিছানায় ফুলের ছড়াছড়ি। শ্রুতি জানিয়েছে সে এত ফুলের মাঝে কিছুতেই ঘুমাতে পারবে না। পার্থিব তাই তা পরিষ্কার করতে নেমে গেছে। শ্রুতি নিজেই করতে নিলে পার্থিব বলল, দেখুন, এখন আপনি আমার বউ, এটা ঠিক। এই ঘর আমাদের, এটাও ঠিক। কিন্তু আপনি মন থেকে কিছুই মানেননি। সেই হিসেবে আপনি এখনও মেহমান বউ। যেদিন মন থেকে সব মানবেন সেদিন আপনি হবেন আপন বউ। আর সেদিন আমি আপনাকে কোনো কিছুতেই বাধা দিব না। সেই পর্যন্ত আপনি আমার কাছে মেহমান। তাই মেহমান সাহেবা, আপনার সেবায় আমাকে নিয়োজিত হতে দিন। পরিষ্কার শেষে পার্থিব উজ্জ্বল মুখে এগিয়ে এলো, বলল, আপনি এবার শুতে পারেন। একদম বিছানা ক্লিয়ার। আসুন শুয়ে পড়ুন, আমি পায়ে মলম লাগিয়ে আসছি। কথাটা বলেই পার্থিব কোনো কারণে বারান্দায় যাচ্ছিল। শ্রুতি পেছন থেকে বলল, শুনুন। পার্থিব পেছনে ফিরতেই শ্রুতি সামনের দিকে ফিরে গেল, অর্থাৎ আবার পার্থিবের দিকে পিঠ তাক করে দাঁড়ালো। পার্থিব তাকিয়ে রইল। শ্রুতি নিজের অস্বস্তি, ইগো সব দূরে ঠেলে বলল, আমি আসলে সরি। পার্থিবের ভুরু কুচকে গেল, বলল, কেন? শ্রুতি চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে বলল, তখন আমি ইচ্ছে করে আপনার পায়ে জগটা ফেলে দিয়েছিলাম। আপনার প্রতি অনেক রাগ হয়েছিল, তাই এখনও রাগ আছে। তবে আমি ভুল করেছি।
তাই আমার মনে হলো সরি বলা দরকার। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল শ্রুতি। পার্থিব ক্ষমা করে দেওয়াটা অপ্রকাশিত রেখে কিছুটা মজার ছলে বলল, ছোট মানুষদের ভুল ক্ষমা করে দেয়া উচিত। শ্রুতি ক্রুব্ধ দৃষ্টিতে চেয়ে রইল। কিছুক্ষণ পরই শ্রুতি লক্ষ্য করল তোষক জাতীয় কিছু আলমারির নিচের পাট থেকে বের করছে পার্থিব। শ্রুতির বুড়ি কুচকে গেল আপনা আপনি। শ্রুতি কিছু বলার পূর্বেই পার্থিব বলল, আজ সারাদিন অনেক ঝগল গেছে, ঘুমিয়ে পড়ুন জলদি। আপনাকে কেউ এখানে নাটক করতে বলেনি পার্থিব। আপনি যদি এখানে ঘুমানোর চিন্তা করে থাকেন তাহলে চুপচাপ খাটে এসে শুয়ে পড়ুন। আজ আর ঢং আমি পছন্দ করি না। আজ ঢং করছেন, কিছুদিন পর ঝাঁপিয়ে পড়বেন। শ্রুতির রুক্ষ কণ্ঠে শান্ত দৃষ্টিতে চাইল পার্থিব। কেউ একজন বলেছিল, কোনো মানুষ যদি কাউকে নাম ধরে সম্বোধন করে এতে করে ভালো লাগা কাজ করে মানুষটার প্রতি। পার্থিবের ভালো লেগেছে শ্রুতির মুখে নিজের নাম শুনে, সাথে বাকি কথা শুনে হাসিও পেল। পুরুষদের নিয়ে যত নেগেটিভ ধারণা আছে সব নিজের মনে পুষে রেখেছে। উত্তর দিল, সমস্যা নেই, আমি খাটে ঝাঁপিয়ে পড়লে আপনি না হয় একটু তোষকে ঝাঁপিয়ে পড়বেন। আর এই উঁচু তোষকটা এখানেই থাকে, খাটের পাশে। আমার খাটের চেয়ে এই তোষকটা ভীষণ প্রিয়। এখানে শুয়ে আমি আরাম করে বই পড়ি। তবে আজ তো আমার বাসর রাত। রুমের সৌন্দর্য রক্ষার্থে আমার মা এটাকে আলমারিতে ঢুকিয়ে রেখেছিল, তাই এত চিন্তা ছেড়ে শুয়ে পড়ুন। শ্রুতিকে একইভাবে বসে থাকতে দেখে কিছু বলতে উদ্যত হবে এরই পূর্বে কোনো গুরুত্বপূর্ণ কাজ মনে পড়ে গেছে, এমনভাবে উঠে দাঁড়ালো। আলমারি থেকে একটা খাম এগিয়ে দিল। শ্রুতি সেদিকে তাকিয়ে রইলে পার্থিব বলল, আমার বউকে ছোঁয়ার সকল শর্ত পূরণ করলাম। শ্রুতির মুখটা কিছুটা ভড়কে গেলে পার্থিব হেসে দিল। তার বউ দেখি সত্যি অনেক বোকা। পার্থিব এগিয়ে শ্রুতির কপালে চুল দুহাত দিয়ে সরিয়ে মাথায় হাত রাখল। মুহূর্তের মধ্যে শরীরে যেন ঝংকার তুলে দিল শ্রুতির। চোখের কোণে জমা হলো কিছু বিন্দু বিন্দু ভাসা পানি। পার্থিবের মাথায় হাত রাখাতে হঠাৎ মনে হলো যে এর চেয়ে ভরসার হাত আর কিছু হতে পারে না। পার্থিব গিয়ে শুয়ে পড়ল সরু তোষকে, কপালে হাত দিয়ে ঘুমানোর চেষ্টা করল। শ্রুতি অন্যদিকে ঘুরে রইল। এসব কি স্বপ্ন নাকি বাস্তব? কিছুক্ষণ পরে পার্থিবের গলা ভেসে এলো, শ্রুতি, বলুন। আপনি বলেছিলেন বিয়ে মানে অর্থের বিনিময়ে যৌনতা। ভুল কিছু বলিনি, ঠিকই বলেছি। এবার পার্থিবের গলা পাওয়া গেল না। কিছুক্ষণ পর পার্থিব বলল, আমার কাছে বিয়ে মানে আত্মার বিনিময়ে আত্মা। আমাদের হবে আত্মার সম্পর্ক, আপনি দেখে নিয়েন। খাটের পাশেই ফোমের তোষক জাতীয় কিছুতে আরামে ঘুমাচ্ছে পার্থিব। দৃশ্যটা সুন্দর, আরামপ্রিয় দৃশ্য। হিমবাতাস ছুঁয়ে দিচ্ছে গা। তার দারুণ পার্থিবের শরীরে পাতলা এক চাদর যা তার ঘুম থেকে আরো গভীর ও আরামদায়ক করে তুলছে। সেদিকেই শ্রুতির নিষ্প্রভ দৃষ্টি। লোকটা কি সুন্দর ঘুমাচ্ছে, অথচ তার কোনো কার্যকলাপ শ্রুতির ওপর প্রভাব ফেলছে না। এক দৃষ্টিতে শুধু ভেবে চলেছে হামিম কি করছে। বিদায় বেলায় হামিমের দেখা পায়নি শ্রুতি, বিভা। ছেলেটা কোথায় ছিল কে জানে। হতে পারে তার ভাই শারীরিক মানসিক কোনো দিক দিয়ে সম্পূর্ণ সুস্থ নয়, কিন্তু তার ভাই তো তার বোনদের চেনে, ভালোবাসে। হামিমের দুনিয়া বলতেই বিভা, শ্রুতি। আজ তারাই দূরে সরে এলো। কি করছে তার ভাই? ছোটবেলায় তাহিরার পেটে যখন হামিম ছিল তখন অন্য মানুষেরা বলতো শ্রুতির বোন হবে। কথাটা মুহূর্তের মধ্যে গায়ে চলন ধরানোর কাজ করত। শ্রুতি রেগে মুখ ফুলিয়ে সকলকে বলে দিত, আপনি আর আমাদের বাড়িতে আসবেন না। জানালার গ্রিলে মাথা টেকিয়ে আকাশের তারাগুলো দেখায় মনোনিবেশ করল শ্রুতি। সারা আকাশ জুড়ে তারা, কেবলমাত্র এক জায়গাতেই তিনটে তারা, বিভা, শ্রুতি আর হামিম। অধর প্রশস্ত করে হাসল শ্রুতি। এর থেকে সুন্দর দৃশ্য আর হতে পারে না। কাল একটু ক্লান্ত ছিলাম, তাই জলদি ঘুমিয়ে পড়েছি। আপনি বোরিং ফিল করেননি তো? বলল পার্থিব। আপনার এত উদ্বিগ্ন হবার মতো কি হলো? ঘুম পেয়েছে, ঘুমিয়ে গেছেন। এখানে এমন করে কৈফিয়ত দেওয়ার মতো কিছু হয়নি। আমি কি কিছু জিজ্ঞেস করেছি? পার্থিবের মন ক্ষুণ্ণ হলো কিছুটা। শ্রুতির কাছে এমন ব্যবহার সে আশা করেনি, আবার ভালো ব্যবহারও আশা করেনি। আচ্ছা, শ্রুতিকে সামান্য ব্যাপার নিয়ে এখনো রাগান্বিত? যদিও আমাদের বিয়ে করাটা স্বাভাবিক ব্যাপার নয়, তবুও বিয়ে তো হয়ে গেছে, এখনো রেগে থাকবে? শ্রুতি খাটে বসে আছে। পার্থিব শ্রুতির সাথে কথা বলার প্রসঙ্গ খুঁজল, ভালো কোনো প্রসঙ্গ পাওয়া গেল না। আপনি কি আমার উপরে কোনো কারণে রেগে আছেন শ্রুতি? সেটা আপনার না জানলেও চলবে। প্লিজ আমাকে আমার মতো থাকতে দিন। ভাই থেকে তানহা বেগমের গলা শুনতে পাওয়া গেল। সে রুমে প্রবেশ করে সর্বপ্রথম দুজনের দিকে তাকিয়ে মনমাতনা এক হাসি দিলেন। তার হাসিতেই যেন সকালের সৌন্দর্য বৃদ্ধি পেল বহুগুণ। পার্থিব,
শ্রুতি, নিচে যাবি কখন? ব্রেকফাস্ট করতে হবে তো। দুজনে নিচে আয়। বলেই তানহা বেগম চলে গেলেন। শ্রুতি সেদিকে তাকিয়ে কিছু একটা ভেবেই পার্থিবের সামনে এসে দাঁড়ালো। অশ্রুভাষার চোখে অনুরোধ করে বলল, আপনি আমায় সাহায্য করবেন?